আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে শিক্ষার্থীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। বিশ্বের সাথে তাল মিলিয়ে আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার। বাণিজ্য বৈষম্য কমাতে চীনকে বেশি করে বাংলাদেশের ওষুধ, চামড়া ও সিরামিক পণ্য নেয়ার আহ্বান পররাষ্ট্রমন্ত্রী। ছাগলকাণ্ডে মতিউর, তার স্ত্রী এবং ছেলের বিদেশ যাত্রায় আদালতে নিষেধাজ্ঞা। দুদকে হাজির হননি সাবেক আইজি বেনজিরের স্ত্রী, সন্তান। সুনামগঞ্জে এখনও পানিবন্দী লাখো মানুষ। বেশিরভাগ টিউবওয়েল ডুবে থাকায় জেলা জুড়ে বিশুদ্ধ খাবার পানির সংকট। ছড়িয়ে পড়ছে পানিবাহিত নানা রোগ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কারো কথায় কান না দিয়ে আত্মবিশ্বাস নিয়ে চলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীতে সারা দেশের শিক্ষার্থীদের উপবৃত্তি এবং টিউশন ফি বিতরণ কার্যক্রম উদ্বোধন করে তিনি বলেন, সরকারের উন্নয়ন যাদের ভালো লাগে না, শিক্ষার্থীদের তাদের এড়িয়ে চলতে হবে। সমালোচনাকে পাত্তা না দিয়ে সরকার বিশ্বের সাথে তাল মিলিয়ে আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলছে বলেও জানান প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন আপেল মাহমুদ। মাধ্যমিক থেকে স্নাতক পর্যন্ত দেশের অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিয়ে আসছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। এরই ধারাবাহিকতায় এবছর রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সারা দেশে প্রায় ৬৩ লাখ শিক্ষার্থীকে এককালীন উপবৃত্তি ও টিউশন ফি প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষা খাতে নেয়া সরকারের নানা পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের ঝরে পড়ার হার অনেকটা কমে গেছে। তাদের সহযোগিতায় সরকারের শিক্ষা ট্রাস্ট ফান্ডে বিত্তবানদের অবদান রাখার আহ্বান জানান তিনি। এই বাংলাদেশ নিয়ে আর দুশ্চিন্তার আমার কিছু নেই, কারণ এখন আমাদের এই ছোট্ট সোনামণিরাই নিয়ে যাবে এই বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ গড়ে ভবিষ্যতে পরিচালনাও তারা করবে। এবং যে শিল্প খাতে যে পরিবর্তনটা এসে যাচ্ছে, চতুর্থ শিল্প বিপ্লব, তার উপযুক্ত দক্ষ কারিগর অর্থাৎ স্মার্ট সিটিজেন হিসেবে গড়ে উঠবে আমাদের এই আজকের ছেলেমেয়েরা, এটাই আমি বিশ্বাস করি। কিছু লোকের তো বেশ টাকা পয়সা হয়ে গেছে, তাই বিত্তবানরা যদি এই ট্রাস্ট ফান্ডে অনুদান দেয়, অনেকে দিয়েছে এর মধ্যে, কিন্তু আরও যদি দেয় তাহলে আমি মনে করি যে আরও বেশি আমরা ব্যবহার করতে পারবো এই ফান্ডটা। শিক্ষার্থীরা যাতে আনন্দদায়ক পরিবেশে জ্ঞান অর্জন করতে পারে সে বিষয়ে সরকারের পরিকল্পনার কথাও তুলে ধরেন সরকার প্রধান। এখন যদি সারাক্ষণকে বলে পর পর পর, এটা কি ভালো লাগে বলো? মোটেই ভালো লাগে না। যা একটু পর ইচ্ছা থাকে তাও নষ্ট হয়ে যায়, এটা কিন্তু বাস্তব কথা। সেই জন্যই এমনভাবে শিক্ষার ব্যবস্থাটা করা যে আগ্রহ নিয়েই ছেলেমেয়েরা পড়বে, পরপর করতে হবে না বা ধরে পিটাতেও হবে না। আমরা আবার বাঙালি পরচর্চায় খুব পছন্দ করি, তো যে যা মনে করে লিখে দেয়, কিন্তু সেটা আমি এইমাত্র আমাদের শিক্ষা বলছি এটা লিখলো ওটা লিখলো, আমরা ওটা লিখলে শুনবো না তো। নিজের মনের আত্মবিশ্বাস থাকতে হবে। আর দেশের দায়িত্ব যখন নেবে, দেশের জন্য কোনটা ভালো সেটা নিজের চিন্তা থেকে আসতে হবে। আর কেউ একটু সমালোচনা করলেই অমনি সেটার জন্য ভীত হয়ে যেতে হবে, আমি এটা বিশ্বাস করি না। অনুষ্ঠানে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় ১৫ জন বিজয়ীকে ২ লাখ টাকার চেক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও স্নাতক পর্যায়ে ২১ জন মেধাবী শিক্ষার্থীকে দেয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড ও ৩ লাখ টাকার চেক। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। ১৩ বিলিয়ন ডলারের পণ্য আমদানির বিপরীতে চীনে বাংলাদেশের রপ্তানি পরিমাণ ১ বিলিয়নের কম। বিশাল বাণিজ্য বৈষম্য কমিয়ে আনতে চীনকে বেশি করে বাংলাদেশের ওষুধ, চামড়া এবং সিরামিক পণ্য নেওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ঢাকা সফররত চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এই আহ্বান জানান তিনি। আগামী ৮ থেকে ১১ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেইজিং সফর হতে পারে বলেও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। আরও জানাচ্ছেন মিজান শাহজাহান।
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, বিএনপি গণতন্ত্রের কথা বললেও তাদের দলে গণতন্ত্র নেই। সম্মেলন ছাড়াই লন্ডন থেকে কমিটি গঠনেরও সমালোচনা করেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, উদ্দেশ্যমূলকভাবে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে ধারাবাহিক সংবাদ হলে বুঝতে হবে এর মূলে ষড়যন্ত্র রয়েছে। একটি বিশেষ মহল সরকারের বিরুদ্ধে বিএনপির পাশাপাশি ষড়যন্ত্রে লিপ্ত। সেই বিশেষ মহলের সাথে দু একটি গণমাধ্যমও যুক্ত। ইচ্ছাকৃতভাবে কোনো প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করার প্রয়াস হিসাবে যদি ধারাবাহিকভাবে সংবাদ পরিবেশন করা হয় তাহলে বুঝতে হবে সেটি ষড়যন্ত্রের অংশ। পরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে সফররত চীনের কমিউনিস্ট পার্টির ৮ সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী। দেশটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লি জিয়ান চাও বলেন, ৫ দশকের পরীক্ষিত বন্ধুরাষ্ট্র উন্নয়ন সহযোগী হিসাবে সব সময় বাংলাদেশের পাশে থাকবে চীন। Coming visit by the Prime Minister is going to be a very fruitful one, and China remains a friend as your neighbor and a partner for your modernization drive. ডক্টর হাসান মাহমুদ বলেন, আমদানি রপ্তানির ফারাক কমাতে চীনকে ওষুধ, চামড়া ও সিরামিক পণ্য আমদানির তাগিদ দিয়েছেন। আগামী মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরকালে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে বলেও জানান তিনি। Pharmaceutical industry we are exporting to US market, EU market, Japan, Australia, সিঙ্গাপুর। আমরা সেখানে আমাদের ওষুধ রপ্তানি করছি, তোমাদের দেশে আমাদের ওষুধ নিয়ে যাও। আমাদের চামড়া খাত খুব ভালো করছে, আমাদের সিরামিক ইউরোপে যাচ্ছে, আমেরিকায় যাচ্ছে, সেগুলো নিয়ে আলোচনা করেছি এবং তিনি আমাদের দেশে আরও ইনভেস্টমেন্টের ব্যাপারে আগ্রহ ব্যক্ত করেছেন। রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে মিয়ানমারের সাথে কূটনৈতিক তৎপরতা চালাতে চীনকে অনুরোধ করেছে বাংলাদেশ। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। দেশকে নেতৃত্ব শূন্য করতেই কারাগারে থাকা অবস্থায় সরকারের নির্দেশে খালেদা জিয়ার খাবারে বিষ প্রয়োগ করা হয়েছিল বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সে কারণেই বেগম জিয়া ধীরে ধীরে গুরুতর অসুস্থ হয়ে এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বলে দাবি করেন তিনি। দলের চেয়ারপারসনের রোগমুক্তি কামনায় নয়াপল্টনে মহিলা দলের দোয়া মাহফিলে রিজভী এসব কথা বলেন। আওয়ামী লীগ কেবল ক্ষমতায় থাকার জন্য প্রধানমন্ত্রী ভারত সফরে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিরোধী বিভিন্ন চুক্তি করেছে বলে অভিযোগ করেন বিএনপির এই মুখপাত্র। তিনি বলেন, পুলিশ প্রশাসন এবং সরকার সমর্থকদের সীমাহীন দুর্নীতির খবর প্রকাশের জন্যই গণমাধ্যমকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। এবং খালেদা জিয়া উনাকে তিলে তিলে বিশ্বাস করার জন্য কারাগারে নিয়ে যাওয়া হয়েছে এবং খাবারের মধ্যে নানা ধরনের ওষুধ প্রয়োগ করে আজকে তার শরীরের নানা অসুস্থতায় তিনি ভোগাচ্ছেন। দেশপ্রেমিক নেতৃত্ব শূন্য করা, জাতীয়তাবাদী নেতৃত্ব শূন্য করার একটা গভীর মাস্টার প্ল্যান বাস্তবায়ন করছেন শেখ হাসিনা। ছাগলকাণ্ডে এনবিআর সদস্য মতিউর রহমান এবং তার প্রথম স্ত্রী সন্তানের বিদেশ যাওয়ায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক। পাশাপাশি তার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান চলছে বলে জানান দুদক সচিব। এদিন সাবেক আইজিপি বেনজির আহমেদের স্ত্রী সন্তান দুদকে হাজির না হওয়ায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানান কমিশন সচিব। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। এটা কিনা আপনার অনুভূতি কিরকম বলেন? সম্পর্ক বদলে গেল একটি ছাগলে। নিজের ছেলেকেই অস্বীকার করেন এনবিআর সদস্য মতিউর রহমান। আবার ছাগল কাণ্ডেই হারালেন রাজস্ব বোর্ড ও সোনালী ব্যাংকের পদও। শুধু ছেলে নয়, তার মেয়ে ফারজানা রহমান ইস্পিতাও কানাডায় বিলাসী জীবনযাপন করছেন। এরপর বেরিয়ে আসতে থাকে তার বিপুল অর্থবিত্তের খবর। সরকারি কলেজের শিক্ষক থেকে অব্যাহতি নিয়ে প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকিকে বানিয়েছেন নরসিংদীর রায়পুরা উপজেলা চেয়ারম্যান। তার নামেও রয়েছে পাহাড় সমান সম্পদ। এসব সামনে আসার পর তিনি যখন বিদেশ পালিয়েছেন বলে খবর ছড়িয়েছে, তখন তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিল আদালত। অভিযুক্ত যারা আছেন মতিউর রহমান, তার স্ত্রী লায়লা কানিজ এবং তার ছেলে তৌফিকুর রহমান অর্ণব, তাদের 3 জনের বিরুদ্ধে বিদেশ গমনের নিষেধাজ্ঞা জারির জন্য একটি আবেদন করা হয়েছে টিম লিডার মোহাম্মদ আনোয়ার হোসেনের পক্ষে এবং বিজ্ঞ আদালত শুনানি শেষে তাদের 3 জনের বিরুদ্ধে বিদেশ গমনের নিষেধাজ্ঞা জারি করেছেন। এনবিআর এর সদস্য জনাব মোহাম্মদ মতিউর রহমানের বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের
বিষয়টি অনুসন্ধানের জন্য একটি 3 সদস্য বিশিষ্ট টিম গঠন করা হয়েছে। সেই টিমের কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। এদিকে 24 জুন দুদকে হাজির হবার নোটিশ ছিল সাবেক আইজিপি বেনজির আহমেদের স্ত্রী ও সন্তানদের। তারা হাজির হননি, আবার সময় বাড়ানোর আবেদন করেননি। এ অবস্থায় অনুসন্ধান কর্মকর্তা আইনি ব্যবস্থা নেবেন বলে জানান দুদক সচিব। পুলিশের সাবেক মহাপরিদর্শক জনাব বেনজির আহমেদের স্ত্রী এবং 2 কন্যার ব্যক্তিগত শুনানির জন্য আজ 24 জুন নির্ধারিত করা ছিল তারিখ, তবে তারা আজ উপস্থিত হননি। আমাদের অনুসন্ধানকারী টিম এই আবেদনের বিষয় কিংবা আমাদের দুর্নীতি দমন কমিশন আইন 2004 ও দুর্নীতি দমন কমিশন বিধিমালা 2007 অনুযায়ী তারা প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করছেন এবং নির্ধারিত সময়ের মধ্যে আশা করছি তারা তাদের প্রতিবেদন দাখিল করতে পারবেন। ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্তে দুদক চাপে নেই বলেও দাবি করেন তিনি। কোনো দিক থেকে কোনো চাপ আসছে না। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। দুর্নীতিতে অভিযুক্ত ব্যক্তিদের বিদেশ যাত্রার নিষেধাজ্ঞার নির্দেশনা পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। রাজধানী সেগুনবাগিচায় ঢাকা রেঞ্জের 110তম প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালির পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। আইজিপি বলেন, পুলিশ চাইলে যে কাউকে যে কোনো সময় ধরতে পারে না, আইনি প্রক্রিয়ায় যেতে হয়। ঢাকা রেঞ্জের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে প্রথম বুলেট নিক্ষেপকারী পুলিশ সদস্যরা দেশ সেবায় আরও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে। এর আগে র্যালিতে অংশ নেন ঢাকা রেঞ্জের পুলিশ সদস্যরা। আইনানুগ প্রক্রিয়ায় যখন আমাদেরকে আমরা যে কাউকেই যে কোনো সময় স্টপ করতে পারি না, এটা একটা আইনানুগ প্রক্রিয়া। আইনানুগ প্রক্রিয়ায় যখন যেটা করা হয় এটার যে রিকোয়ারমেন্ট আছে সেই অনুযায়ী আমরা দায়িত্ব পালন করি। বাংলাদেশ পুলিশ 100 বছরের অধিককাল যাবৎ এই দেশে আমরা সেবা দিয়ে আসছি এবং সফলভাবে আমরা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখি। সেনা প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম কর্মদিবসে ব্যস্ত সময় পার করছেন জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান তিনি। এ সময় সেনা সদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে সেনাকুঞ্জে সেনাবাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অফ অনার জানায়। অভিবাদন গ্রহণ এবং গার্ড পরিদর্শন করেন নতুন সেনাপ্রধান। সেখানে একটি গাছের চারা রোপণ করেন তিনি। এদিকে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় বঙ্গবন্ধু সহ 75-এর সব শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন। এছাড়া মহান স্বাধীনতা যুদ্ধে আত্ম উৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান তিনি। সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন জেনারেল ওয়াকারুজ্জামান। সুনামগঞ্জে এখনও পানিবন্দী লাখো মানুষ, শিশু এবং বয়স্কদের নিয়ে বিপাকে হাজারো পরিবার। কয়েকটি গ্রামে টিউবওয়েল ডুবে থাকায় বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দিয়েছে জেলা জুড়ে। পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে। সুনামগঞ্জ থেকে আরো জানাচ্ছেন মনির হোসেন তপু, ক্যামেরায় ছিলেন এমদাদুল হক। কদিন আগেই যার সাজানোর সংসার ছিল এখন সে গৃহহীন। পানির স্রোতে ভিটার মাটি সরে ঘর পড়ে গেছে। টিনের চাল দুমড়ে মুচড়ে পুরোপুরি নষ্ট। গোলা ভরা ধান ভেসে গেছে। পুরো পরিবার নিয়ে পথে বসেছেন হাজার হাজার বানবাসী মানুষ। সুনামগঞ্জের 5টি হাওরে পানি নেমে বাড়িঘর জেগে উঠলেও জীবন তলিয়ে গেছে অভাবের তোরে। কাদার মধ্যে অনেকটা অসহায় জীবনযাপন করতে হচ্ছে তাদের। এখন সবচেয়ে কষ্ট খাবারের। গবাদি পশুর খাবার সংগ্রহ করাও সম্ভব হচ্ছে না। বন্যায় গড়ে ধরে পানি, এরপরে খানি বনির সবই অসুবিধা, লতা ফাতা এটা আমরা তুললা খাইরাম। এরপরে কেন আছিল ছাউনিতে আমরা রয়েছি 4 দিন। ওই কি বড় কষ্ট দিন যায় কি গরিবের। টাকা পয়সা নাই, আমরা খাইতে পারি না, আমরা খিতা কর্ম।
ওদের মানে মেম্বার উম্বার আছে এটা সড়ক কিছু কিছু বাচ্চা দিয়ে আমরা মানুষের আমরা তো সড়ক যাই না এই ফ্যামিলি আমরা সড়ক যাই না আমরা কিছু পাইও না। এই অবস্থায় মরার উপর খাড়ার ঘায়ের মতো চেপে বসেছে বিভিন্ন এনজিওর ঋণের কিস্তির টাকা পরিশোধের চাপ। প্রতি বছর সুদ্ধা হইরা আনি আওলাত হইরা আনি ঋণ হইরা আনি আইনা ও ঋণের ঋণ থাকে তো অনেক দিয়া বাক করতাম ওই বাক কইরা আর আবার ভাঙ্গা যাইব তার আবার আনতাম হইব। সরকার থেকে কোনো টাকা পাইছি না, কোনো গড় না টিনো না টাকা পয়সা আমি কোনটাই পাই না। সরকারের সহায়তার প্রতীক্ষায় দিন কাটাচ্ছেন বানবাসী মানুষ। হাওরবাসীকে সংগ্রাম করেই বাঁচতে হবে। পর্যাপ্ত টাকা পয়সা না থাকার কারণে অন্যত্র যেতে পারছেন না তারা, তাই পানির মধ্যে এভাবেই বন্দি জীবনযাপন করতে হচ্ছে তাদের। বন্যার বারবার আঘাতে ঋণ কিস্তি তুলে তাদের বেহাল অবস্থা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, সুনামগঞ্জ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত 6 আসামি সহ 60 জনের ফাঁসি কার্যকর করা আলোচিত জল্লাদ শাহজাহান ভূঁইয়া মারা গেছেন। রাজধানীর সরওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন জল্লাদ শাহজাহান। আরও জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। ৭৪ বছরের জীবনে ৩২ বছরই ছিলেন কারাগারে। বঙ্গবন্ধুর 6 খুনি সহ ফাঁসির মঞ্চে ঝুলিয়েছেন কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদার, জঙ্গি নেতা বাংলা ভাই সহ 60 জনকে। বলছি এই আলোচিত জল্লাদ শাহজাহান ভূঁইয়ার কথা। সাভারের হেমায়েতপুরের ভাড়া বাসায় হঠাৎ তার বুকে ব্যথা উঠলে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর ভোরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই মৃত্যুর বিষয়ে আমি সুরতাল করেছি, সবকিছুই পরিস্থিতি স্বাভাবিক দেখছি, কোথাও কোনো জখমের চিহ্ন পাইনি। হাসপাতালে গিয়ে দেখা হয় বাড়িওয়ালা আবুল কাশিমের সঙ্গে। গেল 10 জুন তার বাসায় একা থাকবেন বলে রুম ভাড়া নিয়েছিলেন জল্লাদ শাহজাহান। ওনার কোনো পরিবারের ফোন নাম্বার নেই আমাকে, যেহেতু আমার কাছে আইডি কার্ড ছিল আইডি কার্ড অনুযায়ী আমি তার পলাশে চলে গেছি গ্রামে, নো শুনতাম, আমি নিজেই গেছি। 3 বোন 1 ভাইয়ের মধ্যে সবাই মারা গেছেন বহু আগে। জীবিত এক বোন এসেছেন বাড়িওয়ালার কাছে খবর পেয়ে। যে রাতে 3:30 বুক ব্যথা উঠছে, কইতেছে আমার বাঁচান পরে তারা আরো বাড়ির লোকজন লয়ে মেডিকেল ভর্তি করছে। তো ডাক্তার ঘোষণা দিছে 5টা না 6টা 30 মিনিটে মানে মারা গেছে। 2023 সালের 18 জুন মুক্তি পান জল্লাদ শাহজাহান ভূঁইয়া। ওই বছরের 21 ডিসেম্বর সাথী আক্তার নামের 23 বছরের এক তরুণীকে বিয়ে করেন তিনি। পরে ওই তরুণীর বিরুদ্ধে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারণার মামলাও করেন শাহজাহান ভূঁইয়া। এরপর আলোচনার বাইরে থাকতে সাভারে একটি চায়ের দোকান দিয়ে জীবিকা নির্বাহ করছিলেন জল্লাদ শাহজাহান। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। বিশেষজ্ঞ চিকিৎসক তৈরির ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি হাতে কলমে শিক্ষা দেওয়ার পদ্ধতিকে গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তার মতে দেশে আন্তর্জাতিক মানের বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি করা গেলে মানুষের মাঝে বিদেশে গিয়ে চিকিৎসা করার প্রবণতা কমে আসবে। বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের 7 সদস্যের প্রতিনিধি দল বঙ্গভবনে সাক্ষাৎ করতে গেলে এসব কথা বলেন রাষ্ট্রপতি। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন নির্বাহী কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ। এ সময় বিসিপিএস এর একাডেমিক কার্যক্রম ও ডিগ্রি প্রদানের প্রক্রিয়া সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়। বিসিপিএস এর কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে আন্তর্জাতিক মানের বিশেষজ্ঞ চিকিৎসক তৈরিতে প্রতিষ্ঠানটি কার্যকর ভূমিকা রাখবে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বিচার প্রার্থীদের আধুনিক নাগরিক সুবিধা সম্বলিত নিরাপদ অবস্থান নিশ্চিতের লক্ষ্যে প্রত্যেক জেলায় আদালত ভবনের সাথে ন্যায়কুঞ্জ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। দুপুরে সিরাজগঞ্জে জেলা এবং জজ আদালত চত্বরে বিচার প্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামাগার ন্যায়কুঞ্জ উদ্বোধন করে তিনি কথা জানান। হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মোহাম্মদ মুশিয়ার রহমান, আপিল বিভাগের রেজিস্ট্রার সাইফুর রহমান, সিরাজগঞ্জের সিনিয়র জেলা এবং দায়রা জজ এম আলী আহমেদ এবং জেলা প্রশাসক মীর মোহাম্মদ হাবিবুর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আইনের আশ্রয় লাভের অধিকার প্রত্যেকটি নাগরিকেরই আছে। সেই জন্য তারা যখন আদালতে আসেন, আদালত প্রাঙ্গণে যদি কোনো বসার ব্যবস্থা না থাকে, তারা এদিক সেদিক ঘোরাফেরা করতেন, তাদের জন্য একটি সুন্দর পরিবেশে বসার ব্যবস্থা করার জন্যই এই স্থাপনাটি তৈরি হয়েছে।
60 লাখ টাকা বিল বকেয়া থাকায় চট্টগ্রাম মেডিকেল কলেজের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে বিদ্যুৎ বিভাগ। সকালে প্রতিষ্ঠানটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। পিডিবি চট্টগ্রাম অঞ্চলের প্রধান প্রকৌশলী রেজাউল করিম জানান, চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং হাসপাতালের 6 মাসের বকেয়া প্রায় 1,28 লাখ টাকা। এর মধ্যে কলেজের মিটারে বকেয়া রয়েছে প্রায় 60 লাখ টাকা। তাই কলেজের সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছে। হাসপাতালে হাজার হাজার রোগী ভর্তি রয়েছে বিধায় মানবিক কারণে হাসপাতালের সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি। তবে বকেয়ার বিষয়টি প্রতিষ্ঠান প্রধানকে অবহিত করা হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার শাহেনা আক্তার কলেজের একাডেমিক ভবনের সংযোগ বিচ্ছিন্ন করার কথা স্বীকার করেছেন। তিনি জানান, গত অর্থবছরের ডিসেম্বর পর্যন্ত বিল পরিশোধ করা হয়েছিল। এর পরের 6 মাসের বিলের বাজেট না থাকায় আর পরিশোধ করা সম্ভব হয়নি। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। অনুষ্ঠিত হল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির 25তম বার্ষিক সাধারণ সভা। ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মালেক। এ সময় শরিয়া কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ গিয়াসউদ্দিন তালুকদার, পরিচালনা পর্ষদের সদস্য ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী, কোম্পানি সচিব অলি কামাল সহ উল্লেখযোগ্য সংখ্যক শেয়ার হোল্ডাররা অংশ নেন। বার্ষিক সাধারণ সভায় 2023 সালের সমাপ্ত বছরের জন্য শেয়ার হোল্ডারদের জন্য 5% নগদ এবং 5% স্টক ডিভিডেন্ড অনুমোদিত হয়। দেশে প্রথমবারের মতো শতভাগ প্রোপেন ব্যবহার করে সফলভাবে গ্যাস জেনারেটর অপারেট করল এলপিজি সরবরাহকারী প্রতিষ্ঠান ইউনিগ্যাস। সংশ্লিষ্টরা জানান, গ্যাসের ঘাটতিতে দেশের শিল্প প্রতিষ্ঠানগুলো প্রাকৃতিক গ্যাস চালিত জেনারেটর শতভাগ প্রোপেন ব্যবহার করতে পারবে। ডিজেল চালিত জেনারেটরে প্রোপেন ব্যবহার হবে 30% বেশি সাশ্রয়ী। ইউনিটেক্স গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ইউনিগ্যাস প্রোপেন বাজারজাত করতে পুরোপুরি প্রস্তুত বলেও জানান কর্মকর্তারা। এই নিয়ে আয়োজিত অনুষ্ঠানে ইউনিটেক্স এলপি গ্যাস লিমিটেডের অপারেশনস ডিরেক্টর জোবায়দুল ইসলাম চৌধুরী, সিএমও মোহাম্মদ ফাকরুজ্জামান, হেড অফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স কামরুল হাসান, হেড অফ অপারেশনস আনিসুর রহমান উপস্থিত ছিলেন। এবারে দেশের জুয়েলারি শিল্পের উন্নয়ন ও নতুন নতুন শিল্প কারখানা স্থাপনে বিনিয়োগকারীদের উৎসাহিত করতে আয়োজন করা হয়েছে প্রথম আন্তর্জাতিক জুয়েলারি মেশিনারিজ প্রদর্শনী। প্রদর্শনীর প্রতিপাদ্য গহনায় হোক প্রযুক্তির ছোঁয়া। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজধানীর কুড়িলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা হলে আন্তর্জাতিক জুয়েলারি মেশিনারিজ প্রদর্শনী আগামী 4 জুলাই শুরু হয়ে শেষ হবে 6 জুলাই। প্রতিদিন সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত প্রদর্শনী দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। এতে অংশ নেবে বিশ্বের প্রায় 10টি দেশের 30টি প্রতিষ্ঠান। ময়মনসিংহের ভালুকায় আলোচিত এনবিআর কর্মকর্তা ডক্টর মতিউর রহমানের গ্লোবাল শুজ নামে রয়েছে বিশাল জুতার ফ্যাক্টরি। কারখানার পাশে রয়েছে বাগানবাড়ি এবং বিভিন্ন ফলের বাগান। 300 বিঘা জমির উপর গড়ে ওঠা এসব স্থাপনার দাম প্রায় 100 কোটি টাকা। ভালুকার হবিরবাড়ি ইউনিয়নের ঝালপাজা মৌজায় মতিউর রহমান এসব গড়ে তোলেন। স্থানীয়রা জানান, ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোর্শেদ আলম ওই জুতার কারখানা এবং জমি দেখাশোনা করেন। জুতার ফ্যাক্টরিতে দেশি বিদেশি প্রায় 400 কর্মকর্তা এবং কর্মচারী কাজ করেন। এই ফ্যাক্টরিতে উৎপাদিত জুতা বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হয় বলে জানিয়েছেন সেখানকার দায়িত্বশীলরা। একাদশ শ্রেণীতে অনলাইনে ভর্তিতে প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়েছে। এই ধাপে আবেদন করেও কোনো কলেজে ভর্তির সুযোগ পাননি প্রায় 48,000 শিক্ষার্থী। তাদের মধ্যে রয়েছেন জিপিএ 5 পাওয়া 8,500 শিক্ষার্থী। এছাড়া দেশের 220টি কলেজ ভর্তির জন্য একজন শিক্ষার্থীও পায়নি। গত রাতে প্রকাশিত ফলাফলে এসব তথ্য পাওয়া গেছে। এতে দেখা গেছে, গত 26 মে থেকে 13 জুন পর্যন্ত একাদশে ভর্তি হতে অনলাইনে আবেদন করেছিলেন 13,35,000-এর বেশি শিক্ষার্থী। ভর্তি নীতিমালা অনুযায়ী একজন শিক্ষার্থী তার এসএসসির ফলাফল এবং অনলাইন আবেদনের সময় দেয়া পছন্দক্রমের ভিত্তিতে ভর্তির জন্য নির্বাচিত হন। একজন শিক্ষার্থী 10টি কলেজ পছন্দক্রমে দিতে পারেন।
অনেকে পছন্দের 2, 3 বা 4টি কলেজ পছন্দ ক্রমে দেন। মূলত তাদের সেই কলেজগুলোতে আসন শূন্য না থাকায় তারা ভর্তির সুযোগ বঞ্চিত হন বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার। এবারে টি-20 বিশ্বকাপের খবর। আফগানিস্তানকে হারিয়ে টি-20 বিশ্বকাপে সুপার 8-এ খেলাটা স্মরণীয় করে রাখতে চায় বাংলাদেশ। অন্যদিকে আফগানিস্তানের লক্ষ্য জয় নিয়ে সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখা। ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টে বাংলাদেশ আফগানিস্তানের মধ্যকার খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল 6:30টায়। আরও জানাচ্ছেন পরাগ আরমান। প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপের সেরাটে উঠলেও পারফরমেন্স দিয়ে মন ভরাতে পারেনি বাংলাদেশ। কোন রকমের প্রতিরোধ ছাড়াই সুপার 8 পর্বে অস্ট্রেলিয়া ও ভারতের কাছে হেরেছে। সেন্ট ভিনসেন্ট এবার সাকিব শান্তদের প্রতিপক্ষ আফগানিস্তান। টপ অর্ডারের ব্যর্থতা টাইগারদের পুরো টুর্নামেন্টই ভুগিয়েছে। সেমিফাইনালে খেলার চেয়ে আফগানিস্তানকে হারিয়ে টি-20 বিশ্বকাপের শেষটা স্মরণীয় করে রাখার কথা জানান বাংলাদেশের সহকারী কোচ নিক পোথাস। সুপার 8 পর্বে এবারের টুর্নামেন্টের প্রথম 2 ম্যাচে ভালো খেলেনি বাংলাদেশ। আমাদের কাছে তাই শেষ ম্যাচ বেশ গুরুত্বপূর্ণ। আমরা চাই জয় দিয়ে টুর্নামেন্ট ভালোভাবে শেষ করতে। এদিকে অস্ট্রেলিয়াকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে এখন আফগানিস্তান। প্রথমবারের মতো সেমিফাইনাল খেলার আশা টিকিয়ে রাখতে তাই বাংলাদেশের বিপক্ষে জয় চাইছেন রশিদ খানদের কোচ জোনাথন ট্রট। আমাদের সামনে এখন বাংলাদেশ। অস্ট্রেলিয়ার সঙ্গে আমরা যেরকম ফিল্ডিং করেছি আশা করি এ ম্যাচেও তা অব্যাহত থাকবে। কখনো কখনো ফিল্ডিংই খেলার ভাগ্য করে দেয়। আমরা জেতার জন্যই মাঠে নামব। টি-20 বিশ্বকাপে এর আগে একবারই আফগানিস্তানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। 2014 সালে আফগানদের 9 উইকেটে হারিয়েছিল লাল সবুজের দল। পরাগ আরমান, এটিএন বাংলা। অ্যান্টিগায় বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে 3 উইকেটে হারিয়ে সেমিফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে বিদায় নিয়েছে স্বাগতিক দল। টস হেরে ব্যাটিংয়ে নেমে 8 উইকেটে 135 রান তোলে ক্যারিবীয়রা। 42 বলে সর্বোচ্চ 52 রান করেন রাস্টন চেজ। এছাড়া কাইল মায়ার্সের ব্যাটে আসে 25 রান। প্রোটিয়াদের হয়ে 27 রানে 3 উইকেট নেন তাবরিজ শামসি। জবাবে দক্ষিণ আফ্রিকা 2 উইকেটে 15 রান তোলার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। এরপর 17 ওভারে 123 রানের লক্ষ্য পায় তারা। 5 বল বাকি থাকতে জয় তুলে নেয় মার্করামের দল। এবারে পাটেক্স খেলার খবর। AHF জুনিয়র হকি চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে সকালে দেশে ফিরেছে বাংলাদেশ পুরুষ ও নারী হকি দল। সিঙ্গাপুরে রবিবার বাংলাদেশ পুরুষ হকি দল চীনকে 4-2 গোলে হারিয়ে আসরের অপরাজিত চ্যাম্পিয়ন হয়। আর নারী দল রানার্স আপ হয়ে প্রথমবারের মতো এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করে। বেলা 11টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শিরোপা জয়ী পুরুষ ও নারী যুব হকি দলকে স্বাগত জানান বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। এ সময় তিনি হকি ফেডারেশনের কর্মকর্তারা খেলোয়াড়দের ফুলের মালা দিয়ে বরণ করে নেন। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে শিক্ষার্থীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। বিশ্বের সাথে তাল মিলিয়ে আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার। বাণিজ্য বৈষম্য কমাতে চীনকে বেশি করে বাংলাদেশের ওষুধ, চামড়া এবং সিরামিক পণ্য নেওয়ার আহ্বান পররাষ্ট্রমন্ত্রী। ছাগলকাণ্ডে মতিউর, তার স্ত্রী এবং ছেলের বিদেশ যাত্রায় আদালতের নিষেধাজ্ঞা। দুদকে হাজির হননি সাবেক আইজি বেনজিরের স্ত্রী, সন্তান। সুনামগঞ্জে এখনো পানিবন্দী লাখো মানুষ, বেশিরভাগ টিউবওয়েল ডুবে থাকায় জেলা জুড়ে বিশুদ্ধ খাবার পানির সংকট। ছড়িয়ে পড়ছে পানিবাহিত নানা রোগ।
আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।